Hello, assalamu alaikum everyone. Welcome back to new lesson with I'm Rakib Ahmed once again. Today I'll discuss about an important grammatical topic, that is transformation of sentences, affirmative to negative. Affirmative to negative অর্থাৎ affirmative sentence কে নেগেটিভ করার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে affirmative sentence কাকে বলে এবং নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। affirmative সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো হাস্যসূচক বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, এবং যে সেন্টেন্স দ্বারা কোনো নাসূচক বিবৃতি প্রদান করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তার কতগুলো রুলের আলোকে আমি তোমাদেরকে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো সেন্টেন্সে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে এবং তা দ্বারা যদি কোনো ব্যক্তিবাচক কিছুকে বোঝানো হয় তাহলে উক্ত অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব নান ভার্ব। আর অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তুবাচক কিছুকে বোঝানো হয় তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স করার জন্য তার পরিবর্তে ব্যবহার করব নাথিং বাট। আর যদি অনলি বা অ্যালন দ্বারা সংখ্যা বা ওয়ার্ড বোঝায় তাহলে তার পরিবর্তে ব্যবহার করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আমি উদাহরণ সাহায্যে বিষয়টি ক্লিয়ার করব। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস আর এলিজিবল ফর অ্যাডমিশন। এখানে অনলি এর পরে যে শব্দটি আছে সেটা হচ্ছে দ্য সায়েন্স স্টুডেন্টস, অর্থাৎ দ্য সায়েন্স স্টুডেন্ট শব্দটি একটি ব্যক্তিবাচক শব্দ। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি অনলি বা অ্যালনের পরিবর্তে ব্যবহার করব নান ভার্ব। অর্থাৎ এখানে দ্য সায়েন্স স্টুডেন্ট থাকার কারণে আমি নাম্বার শব্দটি ব্যবহার করেছি। একইভাবে যদি আমার এই অনলি বা অ্যালন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বস্তুবাচক কিছুকে বোঝানো হয় তাহলে আমি তার পরিবর্তে ব্যবহার করব নাথিং বাট। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, অর্থাৎ আমার শুধুমাত্র বা মাত্র কিছু বই আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে যেহেতু আমার অনলি বা অ্যালন পরে যে শব্দটি আছে সেটা হচ্ছে ফিউ বুকস। ফিউ বুকস শব্দটি একটি বস্তুবাচক শব্দ, অর্থাৎ বুকসটা একটি বস্তুবাচক শব্দ। এই বুকসের পরিবর্তে আমি এখানে ব্যবহার করব নাথিং বাট। I have nothing but a few books. তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় আমার কিছু বই ব্যতীত আর কিছুই নেই। এবার এই অনলি বা অ্যালন দ্বারা যদি কোনো সংখ্যা বা বয়স বোঝানো হয় কারো তাহলে আমি তার পরিবর্তে ব্যবহার করব নট মোর দ্যান বা নট লেস দ্যান। উদাহরণের সাহায্যে যদি আমি বলি he was only 10, অর্থাৎ তার বয়স ছিল শুধুমাত্র 10 বছর। এখানে অনলি এর পরে যে শব্দটি আছে সেটা হচ্ছে 10 শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, হি এর বয়সটাকে বোঝানো হয়েছে। তাহলে আমি এই 10 এর পরিবর্তে এখানে ব্যবহার করব সেটা হচ্ছে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আমি দুইভাবেই করতে পারবো, যেভাবে করি না কেন আমার বাক্যটা সঠিক। was not more than 10, অর্থাৎ তার বয়স 10 বছরের বেশি ছিল না। এখানে একটা জিনিস অবশ্যই বলে দেওয়া দরকার, যখন আমি ট্রান্সফরমেশন করব তখন আমাকে বাক্যের রূপের চেঞ্জ হবে, অর্থাৎ স্ট্রাকচারটা চেঞ্জ হবে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন হি ওয়াজ অনলি 10, তার বয়স ছিল 10 বছর। হি ওয়াজ নট মোর দ্যান 10, তার বয়স 10 বছরের বেশি ছিল না, তার মানে তার বয়সটা 10 বছর ছিল। ঠিক আছে। আবার আমি যদি বলি he was not less than 10, অর্থাৎ তার বয়সটা 10 বছরের কম ছিল না। এখানে নট লেস দ্যান ব্যবহার করেছি আমি
কারণ যদি নট লেস দ্যানও ব্যবহার করি তাহলে আমার বাক্যের অর্থটা একরকম থাকে, অর্থাৎ আমার বাক্যের রূপের পরিবর্তন হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন হি ওয়াজ নট লেস দ্যান 10, তার বয়স 10 বছরের কম ছিল না, তার মানে তার বয়স ছিল 10 বছর, অর্থাৎ আমার বাক্যের উপর পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমার এ ছিল অনলি বাই অ্যালং যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে আমাকে এই নিয়মটা মেনেই করতে হবে। দ্বিতীয় যে রুলটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে মাস্ট, রুল 2, সেটা হচ্ছে মাস্ট। কোনো সেন্টেন্সে যদি মাস্ট শব্দটি থাকে তাহলে আমি উক্ত মাস্ট শব্দটির পরিবর্তে ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি উদাহরণ সাহায্যে বলি ইউ মাস্ট obey your teacher, অর্থাৎ তোমাকে অবশ্যই তোমার শিক্ষককে মানতে হবে। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে হবে ইউ মাস্ট নট, ইউ ক্যান নট বাট obey your teacher, you cannot but obey your teacher। এই শব্দটাকে যদি অর্থাৎ এই বাক্যটাকে যদি আমি অন্যভাবে নেগেটিভ করতে চাই, অর্থাৎ আমি ক্যান নট বাটের পরিবর্তে যদি ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি ব্যবহার করি তাহলে হবে ইউ ক্যান নট হেল্প obey your teacher। অর্থাৎ আমি যেভাবে করি না কেন আমার উভয় ক্ষেত্রেই বাক্যটা সঠিক, উভয় ক্ষেত্রে আমার বাক্যটা সঠিক। এরপর আমার যে রুলটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে সেই সেন্টেন্সটাকে তিনভাবে নেগেটিভ করা যায়। যেমন যদি এভরি থাকে তাহলে আমার প্রথমে যেটা করতে হবে সেটা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট, অর্থাৎ আমার দেয়ার ইজ নো এর পরে এখানে এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি বলবে। আবার করা যায় দেয়ার ইজ নো হু ডাজ নট, আবার করা যায় অন্যভাবে করা যায় নো প্লাস অ্যাফার্মেটিভ এর অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ তিনভাবেই আমি এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে আমি এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। যেমন every mother loves her child। এই বাক্যে এভরি এর পরে আছে মাদার শব্দটি, অর্থাৎ এইটা হচ্ছে এভরি যুক্ত একটা সেন্টেন্স। আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করে তাহলে আমি তিনভাবে করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমি এভরি এর পরিবর্তে ব্যবহার করব there is no, এর পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে এভরি এর পরে শব্দটি there is no mother but loves her child। এই হচ্ছে আমার ফার্স্ট মেথড আমার এভরি থেকে এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। তারপর দ্বিতীয় আমি যেভাবে করতে পারি সেন্টেন্স থেকে সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার who does not love her child। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবেও করি there is no mother but loves her child এর পরিবর্তে যদি আমি দেখি there is no mother who does not love her child, তাহলে আমার বাক্যটি নেগেটিভ এবং বাক্যটি আমার সঠিক। আমি অন্যভাবে যদি এই বাক্যটাকে করি তাহলে করতে পারবো no mother, অর্থাৎ আমি নো ব্যবহার করব, তারপর বাক্য স্থিত আমার যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে সেই অ্যাফার্মেটিভ শব্দটি অপোজিট অথবা নেগেটিভ অর্থাৎ বসাবো there is no mother has her child। তাহলে আমার বাক্যটির অর্থ
পূর্বে যে অর্থটা ছিল তিনটা বাক্যের অর্থ কিন্তু একরকমই প্রকাশ করতেছে। যেমন নো মাদার হ্যাডস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ঘৃণা করে, তার মানে প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে। দ্বিতীয় বাক্যটা যেটা সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে বাক্যটার অর্থ হলো প্রত্যেক মায়ে তার সন্তানকে ভালোবাসে। প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে প্রত্যেক মায়ে তার সন্তানকে ভালোবাসে। অর্থাৎ আমি এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করলে আমি এই তিনভাবে করতে পারি। এরপর আমার চতুর্থ নম্বর যে রুলটা দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি বোথ এন্ড অথবা শুধু এন্ড থাকে তাহলে আমি উক্ত বোথ এন্ডের পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহার করব। যেমন আমি যদি উদাহরণের মাধ্যমে বলি, হি ইজ বোথ রিচ এন্ড জেনারাস। ইজ বোথ রিচ এন্ড জেনারাস, এখানে বোথ শব্দটি আছে। আমরা বোথ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি কি করতে হয়, নেগেটিভ করতে হয়, তাহলে আমরা তারপর বোথ ব্যবহার করব। বোথ এবং এন্ড আছে, বোথ এন্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে তারপর বোথ নট অনলি বাট অলসো। তাহলে আমরা যদি নেগেটিভ করি হবে হি ইজ নট অনলি রিচ but also generous। তার মানে আমি এখানে বোথ ছিল, বোথের পরিবর্তে প্রথমে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে নট অনলি, এবং এন্ড ছিল, এন্ডের পরিবর্তে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে বাট অলসো। তাহলে আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু আমার বাক্যটা অর্থ কি দাঁড়ায়? যেমন প্রথমে যেটা ছিল এখন সেটা ছিল হি ইজ বোথ রিচ অ্যান্ড জেনারেস, অর্থাৎ সে ধনী এবং উদার। হি ইজ নট অনলি বোথ, হি ইজ নট অনলি রিচ, যদি আমি নেগেটিভ করি তাহলে সে শুধুমাত্র ধনী নয় বাট অলসো জেনারেস, সে উদার। অর্থাৎ সে শুধুমাত্র ধনী নয়, উদার। তাহলে আমার বাক্যটি ট্রান্সফর্ম হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থ আমার পুরোটার মতোই থেকে গেছে। এরপরে আমি যে সেন্টেন্সটা, যে রুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি কি করতে হয়, নেগেটিভ করতে হয়, তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে ব্যবহার করব নো সুন হেড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি ভার্বের পাস্ট পার্টিসিপল কেন ব্যবহার করব? কারণ আমার এখানে হেড আছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি হেড থাকে তাহলে তার পরবর্তীতে যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর আমার সাধারণত অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে দুটা সেন্টেন্সে থাকে, তবে মাঝখানে একটা কমা থাকে। ওই অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের কমাটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমি তার পরিবর্তে ব্যবহার করব দেন প্লাস আমার যে দ্বিতীয় ক্লজটা থাকবে সেই ক্লজটা হুবহু বসে যাবে। অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে দ্বিতীয় সেই সেন্টেন্সটা আমার হুবহু বসে যাবে। আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি, as soon as the rain stopped, as soon as the rain stopped, they left this place। অর্থাৎ যে মাত্র বৃষ্টি শুরু হলো তারা স্থানটি ত্যাগ করলো। তাহলে আমি এটাকে যদি নেগেটিভ করি তাহলে আমি ব্যবহার করবো as soon as এর পরিবর্তে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে no sooner had, no sooner had, no sooner had the rain stopped। কারণ আমি বলছি no sooner ভার্বের পরে আমার যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল। no sooner had the rain stopped, দেন কমার পরিবর্তে এখানে যে কমাটা আছে সেই কমার পরিবর্তে আমি এখানে ব্যবহার করব দেন। তাহলে দেন দে left this place। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হলো। অর্থাৎ আমার এখানে as soon as এর পরিবর্তে আমি no sooner had ব্যবহার করলাম, তারপর আমার সাবজেক্টে বসালাম, অতঃপর আমার কমার পরিবর্তে বসালাম, দেন তারপর আমার দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল সেটাকে আমি হুবহু বসাই দিয়েছি। আমার রুল অনুযায়ী আমার সেন্টেন্সটা হয়ে গেছে, তার মানে আমার বাক্যটা কারেক্ট। আমি যদি বইয়ের কথা এভাবে করি তাহলে আমার এটা ভুল হবে না। তারপর আমার যে রুলটা আছে সেটা হচ্ছে অলওয়েজ। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তার পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব, কিন্তু নেভার ব্যবহার করার পর আমাকে অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ বা অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করতে হবে।
আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি, I always remember you. আমি সবসময় তোমাকে স্মরণ করি। তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমার হবে I never forget. অর্থাৎ আমি সবসময় তোমাকে স্মরণ করি, আমি কখনো তোমাকে বলি না। অর্থাৎ আমি বাক্যটা আমার ছিল অ্যাফার্মেটিভ, অলওয়েজ থাকার কারণে আমি তার পরিবর্তে নেগেটিভ ব্যবহার করছি এবং আমার নিয়ম অনুযায়ী অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটি ছিল তার পরিবর্তে আমি ব্যবহার করছি তার অপোজিট ওয়ার্ড ফরগেট, অর্থাৎ রিমেম্বার ফরগেট। অর্থাৎ আমি তোমাকে সবসময় স্মরণ রাখি, আমি তোমাকে কখনো বলি না। তাহলে আমার হলো 6 নম্বর রুল অনুযায়ী আমার সেন্টেন্স। তারপর আমি যে রুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামটাইমস কোনো সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে তার পরিবর্তে আমি ব্যবহার করবো অলওয়েজ এবং তার পূর্বে নট বসে, অর্থাৎ নট অলওয়েজ। আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি তাহলে হবে আমার সাত নম্বর উদাহরণটা, he sometimes visits me. সে মাঝে মাঝে আমাকে দেখতে আসে। তার মানে আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে আমরা এই অলওয়েজের পরিবর্তে আমি যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে অলওয়েজের, অর্থাৎ সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করবো এবং তারপরে যে আমার এই অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে তারপর, অর্থাৎ অলওয়েজ অ্যাফার্মেটিভ নয়, আমার অলওয়েজ যে শব্দটা ব্যবহার করবো তারপর পূর্বে ব্যবহার করব নট। তাহলে হি নট অলওয়েজ, দুঃখিত এখানে ডাজ নট ব্যবহার করতে হবে। আমার যেহেতু এখানে কোনো আমার রিভার্ব নাই সেহেতু আমি এটাকে নেগেটিভ করতে হলে এখানে ডাজ নটটা ব্যবহার করতে হবে। হি ডাজ নট অলওয়েজ ভিজিট মি। এই ছিল আমার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমি, অর্থাৎ সামটাইমস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে আমাকে এই নিয়ম অনুযায়ী করতে হবে। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি তাহলে সেটা হবে এ rickshaw puller is sometimes happy. অর্থাৎ একজন রিক্সা পুলার মাঝে মাঝে সুখী হয়, সব সময় না। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি তাহলে আমি করব এই এখানে যে সামটাইমস শব্দটা আছে তার পরিবর্তে ব্যবহার করবো অলওয়েজ এবং তারপর একটা নট যোগ করবো। এ রিক্সা পুলার is not always happy. তাহলে আমার এইগুলো 7 নম্বর রুল। সামটাইমস এর পরিবর্তে আমি অলওয়েজ ব্যবহার করব, তারপরে নট। এবার কোন সেন্টেন্সে যদি টু থাকে, আর 8 নম্বর যে রুলটা আমি এখানে দিয়েছিলাম সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি টু থাকে তাহলে তার পরিবর্তে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথম টুয়ের পরিবর্তে ব্যবহার করব সো এবং দ্বিতীয় টুয়ের পরিবর্তে ব্যবহার করব দ্যাট এবং তারপরে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট, তারপর আর যে ভার্বটা আসবে সেটা হবে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমার 8 নম্বর রুলটা টু এবং টু যদি থাকে আমি বলছি প্রথম টু এর জন্য ব্যবহার করব, সো দ্বিতীয় টু এর জন্য ব্যবহার করব দ্যাট। আমি একটা উদাহরণ দিই, যেমন হি ইজ টু উইক টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারছে না, বা সে এত দুর্বল হাঁটতে পারছে। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমার কিভাবে প্রথম টু এর জন্য আমি বলছি প্রথম টু এর জন্য ব্যবহার করব, আমি এই প্রথম টু এর জন্য ব্যবহার করব সো এবং দ্বিতীয় টু এর জন্য ব্যবহার করব দ্যাট এবং তারপর আমার সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্বের
প্রেজেন্ট ফর্ম, যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ আমার ক্যান নট এর পরে যে ভার্বটা আসবে সেটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কেন আমি ক্যান নট ব্যবহার করছি? কারণ আমার বাক্যটা প্রেজেন্ট টেন্সের, এজন্য আমি এখানে ক্যান নট ব্যবহার করছি। আর ক্যান নট ব্যবহার করার কারণে আমার নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমার বলছিলাম কি টু এর পর সো, তারপর দ্বিতীয় টু এর পর ব্যবহার করবো দ্যাট, এরপর আমার সাবজেক্ট, তারপর ক্যান নট বা কুড নট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমার প্রেজেন্ট টেন্সের বাক্য সেহেতু আমি এখানে ক্যান নট ব্যবহার করেছি আমার নিয়ম অনুযায়ী। আমার ভ্যালিড সেন্টেন্সটি কারেক্ট, তার মানে অর্থাৎ আমি যদি এইভাবে পরীক্ষা খাতায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি তাহলে আমার বাক্য ভুল হবে না, বাক্যটি সঠিক। Hello, assalamu alaikum everyone. Welcome back to new lesson with I am Rakib Ahmed once again. Today I will discuss about an important grammatical topic, that is transformation of sentences, affirmative to negative. Affirmative to negative, অর্থাৎ affirmative sentence কে নেগেটিভ করার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে affirmative sentence কাকে বলে এবং নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। affirmative সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো হাস্যসূচক বিবৃতি প্রদান করা হয় তাকে affirmative সেন্টেন্স বলে, এবং যে সেন্টেন্স দ্বারা কোনো নাসূচক বিবৃতি প্রদান করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। affirmative সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তার কতগুলো রুলের আলোকে আমি তোমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোন সেন্টেন্সে, কোনো affirmative সেন্টেন্সে যদি অনলি বা অ্যালন থাকে এবং তা দ্বারা যদি কোনো ব্যক্তিবাচক কিছুকে বোঝানো হয় তাহলে উক্ত অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব নান ভার্ব। আর অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তুবাচক কিছুকে বোঝানো হয় তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স করার জন্য তার পরিবর্তে ব্যবহার করব নাথিং ভার্ব। আর যদি অনলি বা অ্যালন দ্বারা সংখ্যা বা ওয়ার্ড বোঝায় তাহলে তার পরিবর্তে ব্যবহার করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আমি উদাহরণ সাহায্যে বিষয়টি ক্লিয়ার করব। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস আর এলিজিবল ফর অ্যাডমিশন। এখানে অনলি এর পরে যে শব্দটি আছে সেটা হচ্ছে দ্য সায়েন্স স্টুডেন্টস, অর্থাৎ দ্য সায়েন্স স্টুডেন্ট শব্দটি একটি ব্যক্তিবাচক শব্দ। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি অনলি বা অ্যালনের পরিবর্তে ব্যবহার করব নান ভার্ব। অর্থাৎ এখানে দ্য সায়েন্স স্টুডেন্ট থাকার কারণে আমি নাম্বার শব্দটি ব্যবহার করেছি। একইভাবে যদি আমার অনলি বা অ্যালন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বস্তুবাচক কিছুকে বোঝানো হয় তাহলে আমি তার পরিবর্তে ব্যবহার করব নাথিং ভার্ব। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, অর্থাৎ আমার শুধুমাত্র বা মাত্র কিছু বই আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে যেহেতু আমার অনলি বা অ্যালন পরের যে শব্দটি আছে সেটা হচ্ছে ফিউ বুকস। ফিউ বুকস শব্দটি একটি বস্তুবাচক শব্দ, অর্থাৎ বুকসটা একটি বস্তুবাচক শব্দ। এই বুকসের পরিবর্তে আমি এখানে ব্যবহার করব নাথিং ভার্ব। I have nothing but a few books. তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় আমার কিছু বই ব্যতীত আর কিছুই নেই। এবার এই অনলি বা অ্যালন দ্বারা যদি কোনো সংখ্যা বা বয়স বোঝানো হয় কারো তাহলে আমি তার পরিবর্তে ব্যবহার করব নট মোর দ্যান বা নট লেস দ্যান। উদাহরণ সাহায্যে যদি আমি বলি he was only 10, অর্থাৎ তার বয়স ছিল শুধুমাত্র 10 বছর। এখানে অনলি এর পরে যে শব্দটি আছে সেটা হচ্ছে 10। 10 শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? হি এর বয়সটাকে বোঝানো হয়েছে। তাহলে আমি এই 10 এর পরিবর্তে এখানে ব্যবহার করব সেটা হচ্ছে
নট মোর দ্যান অথবা নট লেস দ্যান আমি দুইভাবেই করতে পারবো, যেভাবে করি না কেন আমার বাক্যটা সঠিক। was not more than 10, অর্থাৎ তার বয়স 10 বছরের বেশি ছিল না। এখানে একটা জিনিস অবশ্যই বলে দেওয়া দরকার, যখন আমি ট্রান্সফরমেশন করব তখন আমাকে বাক্যের রূপের চেঞ্জ হবে, অর্থাৎ স্ট্রাকচারটা চেঞ্জ হবে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন হি ওয়াজ অনলি 10, তার বয়স ছিল 10 বছর। হি ওয়াজ নট মোর দ্যান 10, তার বয়স 10 বছরের বেশি ছিল না, তার মানে তার বয়সটা 10 বছর ছিল। ঠিক আছে। আবার আমি যদি বলি he was not less than 10, অর্থাৎ তার বয়সটা 10 বছরের কম ছিল না। এখানে নট লেস দ্যান ব্যবহার করেছি আমি, কারণ যদি নট লেস দ্যানও ব্যবহার করি তাহলে আমার বাক্যের অর্থটা একরকম থাকে, অর্থাৎ আমার বাক্যের রূপের পরিবর্তন হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন হি ওয়াজ নট লেস দ্যান 10, তার বয়স 10 বছরের কম ছিল না, তার মানে তার বয়স ছিল 10 বছর, অর্থাৎ আমার বাক্যের উপর পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমার এই ছিল অনলি বা অ্যালং যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে আমাকে এই নিয়মটা মেনেই করতে হবে। দ্বিতীয় যে রুলটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে মাস্ট, রুল 2, সেটা হচ্ছে মাস্ট। কোনো সেন্টেন্সে যদি মাস্ট শব্দটি থাকে তাহলে আমি উক্ত মাস্ট শব্দটির পরিবর্তে ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি উদাহরণ সাহায্যে বলি ইউ মাস্ট obey your teacher, অর্থাৎ তোমাকে অবশ্যই তোমার শিক্ষককে মানতে হবে। এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে হবে ইউ মাস্ট নট, ইউ ক্যান নট বাট obey your teacher, you cannot but obey your teacher। এই শব্দটাকে যদি অর্থাৎ এই বাক্যটাকে যদি আমি অন্যভাবে নেগেটিভ করতে চাই, অর্থাৎ আমি ক্যান নট বাটের পরিবর্তে যদি ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি ব্যবহার করি তাহলে হবে ইউ ক্যান নট হেল্প obey your teacher। অর্থাৎ আমি যেভাবে করি না কেন আমার উভয় ক্ষেত্রেই বাক্যটা সঠিক, উভয় ক্ষেত্রে আমার বাক্যটা সঠিক। এরপর আমার যে রুলটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে সেই সেন্টেন্সটাকে তিনভাবে নেগেটিভ করা যায়। যেমন যদি এভরি থাকে তাহলে আমার প্রথমে যেটা করতে হবে সেটা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট, অর্থাৎ আমার দেয়ার ইজ নো এর পরে এখানে এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি বলবে। আবার করা যায় দেয়ার ইজ নো হু ডাজ নট, আবার করা যায় অন্যভাবে করা যায় নো প্লাস অ্যাফার্মেটিভ এর অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ তিনভাবে আমি এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে আমি এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। যেমন every mother loves her child। এই বাক্যে এভরি এর পরে আছে মাদার শব্দটি, অর্থাৎ এইটা হচ্ছে এভরি যুক্ত একটা সেন্টেন্স। আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে আমি তিনভাবে করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমি এভরি এর পরিবর্তে ব্যবহার করব there is no, there is no এর পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে এভরি এর পরে শব্দটি there is no mother but loves her child। এই হচ্ছে আমার ফার্স্ট মেথড আমার এভরি থেকে এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। তারপর দ্বিতীয় আমি যেভাবে করতে পারি সেন্টেন্সটাকে সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার
who does not love her child। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবেও করি, there is no mother but loves her child এর পরিবর্তে যদি আমি দেখি there is no mother who does not love her child, তাহলে আমার বাক্যটি নেগেটিভ এবং বাক্যটি আমার সঠিক। আমি অন্যভাবে যদি এই বাক্যটাকে করি তাহলে বলতে পারবো no mother, অর্থাৎ আমি নো ব্যবহার করব, তারপর বাক্য স্থিত আমার যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে সেই অ্যাফার্মেটিভ শব্দটি অপোজিট অথবা নেগেটিভ অর্থায় বসাবো। there is no mother has her child। তাহলে আমার বাক্যটির অর্থ পূর্বে যে অর্থটা ছিল তিনটা বাক্যের অর্থ কিন্তু একরকমই প্রকাশ করতেছে। যেমন নো মাদার হ্যাডস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ঘৃণা করে, তার মানে প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে। দ্বিতীয় বাক্যটা যেটা সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে বাক্যটার অর্থটা প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে। প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে। অর্থাৎ আমি এভরিযুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করলে আমি এই তিনভাবে করতে পারি। এরপর আমার চতুর্থ নম্বর যে রুলটা দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকে তাহলে আমি উক্ত বোথ অ্যান্ডের পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহার করব। যেমন আমি যদি উদাহরণের মাধ্যমে বলি হি ইজ বোথ রিচ অ্যান্ড জেনারাস। হি ইজ বোথ রিচ অ্যান্ড জেনারাস, এখানে বোথ শব্দটি আছে। আমরা বোথ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি কি করতে হয় নেগেটিভ করতে হয় তাহলে আমরা তার পরিবর্তে ব্যবহার করব বোথ, এবং অ্যান্ড আছে বোথ অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে তার পরিবর্তে নট অনলি বাট অলসো। তাহলে আমরা যদি নেগেটিভ করি হবে হি ইজ নট অনলি রিচ বাট also generous। তার মানে আমি এখানে বোথ ছিল, বোথের পরিবর্তে প্রথমে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে নট অনলি, এবং অ্যান্ড ছিল অ্যান্ডের পরিবর্তে যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে বাট অলসো। তাহলে আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু আমার বাক্যটা অর্থ কি দাঁড়ায়? যেমন প্রথমে যেটা ছিল সেটা ছিল হি ইজ বোথ রিচ অ্যান্ড জেনারাস, অর্থাৎ সে ধনী এবং উদার। হি ইজ নট অনলি রিচ, যদি আমি নেগেটিভ করি তাহলে সে শুধুমাত্র ধনী নয় বাট অলসো জেনারাস, সে উদারক, অর্থাৎ সে শুধুমাত্র ধনী নয় উদারক। তাহলে আমার বাক্যটি ট্রান্সফর্ম হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থ আমার পুরোটার মতোই থেকে গেছে। এরপরে আমি যে সেন্টেন্সটা যে রুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমি কি করতে হয় নেগেটিভ করতে হয় তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে ব্যবহার করবো নো সুন হেড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি ভার্বের পাস্ট পার্টিসিপল কেন ব্যবহার করবো? কারণ আমার এখানে হেড আছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি হেড থাকে তাহলে তার পরিবর্তে যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর আমার সাধারণত অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে দুটা সেন্টেন্সে থাকে, তবে মাঝখানে একটা কমা থাকে। ওই অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের কমাটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমি তার পরিবর্তে ব্যবহার করব দেন প্লাস আমার যে দ্বিতীয় ক্লজটা থাকবে সেই ক্লজটা হুবহু বসে যাবে। অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে দ্বিতীয় সেই সেন্টেন্সটা আমার হুবহু বসে যাবে। আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি, as soon as the rain stopped, as soon as the rain stopped, they left this place। অর্থাৎ যে মাত্র বৃষ্টি শুরু হলো তারা স্থানটি ত্যাগ করলো। তাহলে আমি এটাকে যদি নেগেটিভ করি তাহলে আমি ব্যবহার করবো as soon as এর পরিবর্তে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে no sooner had, no sooner had, no sooner had the rain stopped। কারণ আমি বলছি no sooner had এর পরে আমার যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব পাস্ট পার্টিসিপল। no sooner had the rain stopped,
দেন কমার পরিবর্তে এখানে যে কমাটা আছে সেই কমার পরিবর্তে আমি এখানে ব্যবহার করবো দেন, তাহলে দেন দে left this place। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হলো, অর্থাৎ আমার এখানে অ্যাজ সুন আছে, অ্যাজ সুন এর পরিবর্তে আমি নো সুনের হেড ব্যবহার করলাম, তারপর আমার সাবজেক্টে বসালাম, অথবা আমার কমার পরিবর্তে বসালাম, দেন তারপর আমার দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল সেটাকে আমি হুবহু বসাই দিয়েছি আমার রুল অনুযায়ী। আমার সেন্টেন্সটা হয়ে গেছে, তার মানে আমার বাক্যটা কারেক্ট। আমি যদি পরীক্ষার খাতায় এভাবে করি তাহলে আমার এটা ভুল হবে না। তারপর আমার যে রুলটা আছে সেটা হচ্ছে অলওয়েজ। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তার পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব, কিন্তু নেভার ব্যবহার করার পর আমাকে অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ বা অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি, I always remember you। আমি সবসময় তোমাকে স্মরণ করি। তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমার হবে I never forget। অর্থাৎ আমি সবসময় তোমাকে স্মরণ করি, আমি কখনো তোমাকে বলি না। অর্থাৎ আমি বাক্যটা আমার ছিল অ্যাফার্মেটিভ, অলওয়েজ থাকার কারণে আমি তার পরিবর্তে নেগেটিভ ব্যবহার করছি, এবং আমার নিয়ম অনুযায়ী অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটি ছিল তার পরিবর্তে আমি ব্যবহার করছি তার অপোজিট ওয়ার্ড ফরগেট, অর্থাৎ রিমেম্বার ফরগেট। অর্থাৎ আমি তোমাকে সবসময় স্মরণ রাখি, আমি তোমাকে কখনো বলি না। তাহলে আমার হলো 6 নম্বর রুল অনুযায়ী আমার সেন্টেন্স। তারপর আমি যে রুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামটাইমস কোনো সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে তার পরিবর্তে আমি ব্যবহার করবো অলওয়েজ, এবং তার পূর্বে নট বসে, অর্থাৎ নট অলওয়েজ। আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি তাহলে হবে আমার 7 নম্বর উদাহরণটা, 7 নম্বর রুলটা, he sometimes visits me। সে মাঝে মাঝে আমাকে দেখতে আসে। তার মানে আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে আমরা এই অলওয়েজের পরিবর্তে আমি যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে অলওয়েজের, অর্থাৎ সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করবো, এবং তারপরে যে আমার এই অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে তারপর, অর্থাৎ অলওয়েজ অ্যাফার্মেটিভ নয়, আমার অলওয়েজ যে শব্দটা ব্যবহার করবো তারপর পূর্বে ব্যবহার করবো নট। তাহলে হি নট অলওয়েজ, দুঃখিত এখানে ডাজ নট ব্যবহার করতে হবে। আমার যেহেতু এখানে কোনো আমার বিভাগ নাই সেহেতু আমি এটাকে নেগেটিভ করতে হলে এখানে ডাজ নটটা ব্যবহার করতে হবে। হি ডাজ নট অলওয়েজ ভিজিট মি। এই ছিল আমার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমি, অর্থাৎ সামটাইমস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে আমাকে এই নিয়ম অনুযায়ী করতে হবে। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি তাহলে সেটা হবে এ rickshaw puller is sometimes happy। অর্থাৎ একজন রিক্সা পুলার মাঝে মাঝে সুখী হয়, সব সময় না। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি তাহলে আমি করব এই এখানে যে সামটাইমস শব্দটা আছে তার পরিবর্তে ব্যবহার করবো অলওয়েজ, এবং তারপর একটা নট যোগ করবো। এ রিক্সা পুলার is not always happy। তাহলে আমার এইগুলো 7 নম্বর রুল। সামটাইমস এর পরিবর্তে আমি অলওয়েজ ব্যবহার করবো, তারপরে নট। এবার কোনো সেন্টেন্সে যদি টু থাকে, আমার 8 নম্বর যে রুলটা আমি এখানে দিয়েছিলাম সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি টু থাকে তাহলে তার পরিবর্তে আমি যেটা ব্যবহার করবো
সেটা হচ্ছে প্রথম টুয়ের পরিবর্তে ব্যবহার করব সো এবং দ্বিতীয় টুয়ের পরিবর্তে ব্যবহার করব দ্যাট এবং তারপরে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট, তারপরে আর যে ভার্বটা আসবে সেটা হবে প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমার 8 নম্বর রুলটা টু টু এবং টু টু যদি থাকে আমি বলছি প্রথম টু এর জন্য ব্যবহার করবো, সো দ্বিতীয় টু এর জন্য ব্যবহার করবো দ্যাট। আমি একটা উদাহরণ দিই, যেমন হি ইজ টু উইক টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারছে না, বা সে এত দুর্বল হাঁটতে পারছে। তাহলে আমি এস এর নোটটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমার কিভাবে প্রথম টু এর জন্য আমি বলছি প্রথম টু এর জন্য ব্যবহার করবো, আমি এই প্রথম টু এর জন্য ব্যবহার করবো সো এবং দ্বিতীয় টু এর জন্য ব্যবহার করবো দ্যাট এবং তারপর আমার সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অর্থাৎ আমার ক্যান নট এর পরে যে ভার্বটা আসবে সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কেন আমি ক্যান নট ব্যবহার করছি? কারণ আমার বাক্যটা প্রেজেন্ট টেন্সের, এই জন্য আমি এখানে ক্যান নট ব্যবহার করছি। আর ক্যান নট ব্যবহার করার কারণে আমার নিয়ম অনুযায়ী, অর্থাৎ আমার বলছিলাম কি টু এর পর সো, তারপর দ্বিতীয় টু এর পর ব্যবহার করবো দ্যাট, এরপর আমার সাবজেক্ট, তারপর ক্যান নট বা কুড নট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমার প্রেজেন্ট টেন্সের বাক্য সেহেতু আমি এখানে ক্যান নট ব্যবহার করেছি আমার নিয়ম অনুযায়ী। আমার তাহলে সেন্টেন্সটি কাট, তার মানে অর্থাৎ আমি যদি এইভাবে পরীক্ষা খাতায় আবার সেন্টেন্সকে নেগেটিভ করি তাহলে আমার বাক্য ভুল হবে, বাক্যটি সঠিক। তারপর আমার সর্বশেষ যে রুলটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাজ এস। কোনো সেন্টেন্সে যদি অ্যাজ এস থাকে তাহলে আমি ওই অ্যাজ এস এর পরিবর্তে প্রথম অ্যাজ এর পরিবর্তে ব্যবহার করবো নট লেস এবং দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে ব্যবহার করবো দেন। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, যেমন as soon as the thief saw the off। এখানে আমি নতুন একটি শব্দ ব্যবহার করছি, কফ। কফ শব্দটির অর্থ হচ্ছে পুলিশ। as soon as the thief saw the cop, তারপরে কমা, এরপরে he ran away। he ran away অর্থাৎ যে মাত্র চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমি প্রথমে বলছি as soon as এর পরিবর্তে দুঃখিত তো আজকে এই পর্যন্তই। আমি ধাপে ধাপে যে রুলগুলো আলোচনা করছি তোমরা যদি অবশ্যই ভালোভাবে অনুসরণ করো, এখন আমি কোথায় কি বলতে তা যদি ভালোভাবে খেয়াল করো, আশা করি তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আমি বাকি রুলগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।